আসসালামু আলাইকুম। স্পটলাইটে স্বাগতম। স্পটলাইটের আজকের অতিথি ডক্টর রিফাত জাহান, একজন বায়োস্ট্যাটিস্টিশিয়ান এবং কম্পিউটার সায়েন্টিস্ট। ক্যারিয়ারের শুরুটা করেছেন বাংলাদেশে, নর্থ আমেরিকায় এসে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন। কোথা থেকে শুরু করেছিলেন, কোথায় এসে পৌঁছেছেন, এই যাত্রায় তার সব বড় বড় অর্জনগুলির কথা আজকে শুনব। তার মতো এরকম একটি ক্যারিয়ার বাংলাদেশের অন্য একটি ছাত্র বা ছাত্রী যদি অর্জন করতে চায়, তাহলে তার জন্য কি টিপস থাকবে তাও শুনে নিব। সঙ্গে থাকুন। রিফাত, তুমি বাংলাদেশে হারমেন মেইনার স্কুল এবং কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেছিলে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স থেকে অনার্স এবং মাস্টার্স করলে। তারপর তুমি ফুললি ফান্ডেড গ্র্যাজুয়েট স্টাডিজের জন্য কানাডায় এলে। এখানে তুমি মাস্টার্স করলে বায়োস্ট্যাটিস্টিক্সে এবং পিএইচডি করলে কম্পিউটার সায়েন্সে, ফুললি ফান্ডেড। বাংলাদেশে তোমার মতো যারা এখন বাংলাদেশে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অথবা এরকম কোনো সাবজেক্টে পড়ছে, সে যদি তোমার মতো এরকম পড়াশোনা শেষ করে নর্থ আমেরিকাতে এসে ফুললি ফান্ডেড গ্র্যাজুয়েট স্টাডিজ করতে চায়, তাহলে তার জন্য তাকে তুমি কিভাবে প্রস্তুতি নিতে বলবে? আচ্ছা, যারা বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স কিংবা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করছে কিংবা কম্পিউটার সায়েন্স এই ধরনের সাবজেক্টে যারা পড়ছে, তারাই মূলত আমি যে ফিল্ডে পড়াশোনা করেছি এই দিকটাতে আসার কথা। তো বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রথমেই কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে। যেমন একটা হচ্ছে যে ইংলিশের একটা স্কোর লাগবে, যেটা আমরা IELTS কিংবা টোফেল বলি। এটাতে একটা খুব ভালো স্কোর তুলতে হয়। আর একটা হচ্ছে আমরা যে ইউনিভার্সিটিতে বাংলাদেশে পড়াশোনা করেছি সেখানকার প্রফেসরদের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নিতে হয় এবং তার সাথে খুব ভালো রেজাল্ট থাকতে হয়, যে একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট মেনটেন করতে হয়। তো প্রথম প্রস্তুতি হিসেবে যেটা আমি সবসময় বলি এবং আমার সিনিয়ররাও আমাকে বলতেন, যে আগে নিজের পাসপোর্টটা রেডি করো। কারণ হচ্ছে আমরা যখন IELTS এক্সামটা দিব বা টোফেল এক্সামটা দিব, ওটার জন্য পাসপোর্টটা লাগে। তো অনেক সময় স্টুডেন্টদের মধ্যে একটা হেজিটেশন কাজ করে, যে তারা ইংলিশ মনে করে যে হয়তো ভালো পারবে না, ভালো করতে পারবে না, অথবা ওরকম স্কোর তুলতে পারবে না। তারা ইংলিশে কথা শুনতে বা ইংলিশ পড়তে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেক সময় বলতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেশন দেই, যে ইংলিশ প্রথমে বুঝতে হলে কনভারসেশনাল ইংলিশটা শিখতে হবে এবং এটার জন্য অনেক মুভি দেখা বা টিভি সিরিজ দেখা, এটা যেমন আমাকে অনেক হেল্প করেছে। এবং সাবটাইটেল দিয়ে দেখতাম, কারণ কোন উচ্চারণে কেমন কোন শব্দটা কিভাবে উচ্চারিত হচ্ছে এটা আমার জন্য জানাটা খুব দরকার ছিল। আরেকটা হচ্ছে যে এইসব ইংলিশ টেস্টের জন্য অনেক বই আছে মার্কেটে। তো স্ট্যান্ডার্ড কিছু বই পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে একটু ভালো মতো প্র্যাকটিস করা। আর নিজের পরিবার বা বন্ধু বান্ধব কারোর সাথে যদি একটু স্পিকিংটা চর্চা করে, যে ভুল হবে কিন্তু ইটস ওকে, ভুল হতেই পারে, কিন্তু একটু ফ্লুয়েন্সি তৈরি করা, এগুলো করলে এই প্রথম ধাপের যে ইংলিশ পরীক্ষাটা সেটা সে পার পেয়ে গেল। কারণ আমি এরকমও শুনেছি স্টুডেন্টদের কাছে, যে আমি ইংলিশ টেস্ট দিতে পারবো না কারণ আমি ভালো স্কোর তুলতে পারবো না, এই জন্য আমার এমন ভার্সিটিতে যাওয়া উচিত যেখানে ইংলিশ কোনো রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখতে পারি, এটা একটা রেড ফ্ল্যাগ। কারণ কোনো ভার্সিটি যদি, বিদেশের ভার্সিটি যখন বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট নিয়ে আসবে বা অন্য যে কোনো দেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসবে, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট তারা ওয়েভ করে, সাধারণত ভার্সিটিগুলো খুব একটা উন্নত মানের হয় না। আচ্ছা, তো যে কোনো ধরনের একটা ভালো ভার্সিটিতে ঢুকতে হলে ইংলিশের একটা ভালো স্ট্যান্ডার্ড স্কোর তুলতে হয় এবং এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। আর পড়াশোনা খুবই ভালো করতে হবে। যেমন আমাদের সময় গ্রেডিং সিস্টেমটা শুরু হয়, তো আমাদের টার্গেট ছিল যে 80% মার্কস তুলতে হবে, কারণ 80% তোলা মানে A+, 90% পেলেও যে কথা, 100% পেলেও একই কথা। এখনকার গ্রেডিং সিস্টেমটা আমি জানি না, কিন্তু ধরে নিচ্ছি যে একটা স্ট্যান্ডার্ড গ্রেডিং সিস্টেম তাদের আছে। তো চেষ্টা করতে হবে হাইস্ট গ্রেডিংটা যেন থাকে প্রতিটা কোর্সে। আচ্ছা,
এটা একটু মেক শিওর করা। আচ্ছা, তুমি বলেছিলে ভালো রেজাল্ট লাগবে, মিনিমাম কত জিপিএ লাগবে? এটা আসলে নির্ভর করে এক একটা বিশ্ববিদ্যালয়ের উপরে। যেমন কানাডায় কিছু বিশ্ববিদ্যালয়ে যেমন 3.75 আচ্ছা অথবা 3.5 এরকম জিপিএ চায়। আবার আচ্ছা। নর্থ আমেরিকার বেশ কিছু প্রোগ্রামে দেখেছি 3.0 জিপিএটা চায়। আচ্ছা আবার পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের সময় ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানে সেই সময় 70% মার্কস চাইতো। আচ্ছা তো এরকম এক একটা বিশ্ববিদ্যালয়ের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। তো আচ্ছা সেফ সাইড হচ্ছে যে আমি চেষ্টা করব সবচেয়ে ভালো জিপিএটা পাওয়ার আচ্ছা। চেষ্টা করার। আর আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভালো রেজাল্টের পাশাপাশি যদি একটু দেশে গবেষণা করার সুযোগ থাকে, যে একটা ছোট্ট প্রজেক্ট বা একটা থিসিস করার, তো এই আচ্ছা। সুযোগটা লুফে নেওয়া উচিত। কারণ বিদেশের পড়াশোনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোর্স বেসড প্রোগ্রাম না হলে, যেগুলো রিসার্চ বেসড প্রোগ্রাম, এখানে রিসার্চটাই মূল। তো বাংলাদেশ থেকে যখন আমরা একটা মানে সায়েন্টিফিক আর্টিকেল পড়া, সেই অনুযায়ী একটা ছোট্ট প্রজেক্ট করা, প্রজেক্ট পেপার রেডি করা, এটা আমাদেরকে আসলে এখানে এসে অনেকটা প্রস্তুত করে পাঠায়। তো এই সুযোগটা যদি গ্রহণ করা যায়, কিছু কিছু ডিপার্টমেন্টে বাই ডিফল্ট থাকে যে তাদেরকে বছর শেষে প্রজেক্ট বা থিসিস জমা দিতে হবে, কিছু কিছু ডিপার্টমেন্টে থাকে না। তো সেই সব ক্ষেত্রে সেই ছাত্রছাত্রীরা কোনো একটা প্রফেসরকে রিচ আউট করে বলতে পারে যে আমার গবেষণার আগ্রহ আছে, আমাকে যদি ছোটখাটো একটা কাজ দেন তাহলে ভালো হয়। আর এতে রেফারেন্সও তৈরি হয়, তুমি বলছিলে রেফারেন্স লাগবে। হ্যাঁ, রেফারেন্স লেটার এটা আসলে খুবই সেনসিটিভ এবং ট্রিকি একটা জায়গা। কারণ অনেক সময় কিছু প্রফেসর আমাদেরকে খুবই ভালো মনে করে, কিছু প্রফেসরের কাছে আমরা সেভাবে চেষ্টা করে ভালো হতে পারি না। এখানে ভালো রেজাল্ট থাকলে এবং যদি প্রফেসরদের সাথে একটু গুড রিলেশন থাকে, যেটাকে আমরা নেটওয়ার্কিং বলি, এটা থাকলে বাংলাদেশের প্রফেসররা চেষ্টা করেন সাধারণত ভালো রেফারেন্স দিতে। আর কোনো কারণে যদি কোনো প্রফেসর আগে থেকেই বলে দেন যে আমি তোমাকে খুব একটা ভালো রেফারেন্স দিতে পারবো না, এটাতে নিরাশ হওয়ার কিছু নাই। এরকম হতেই পারে, কারণ এই প্রফেসরটা হয়তো আমাকে ভালোভাবে চেনে না, আমার কাজটা সম্পর্কে ভালো ধারণা নেই। তো সেই ক্ষেত্রে আমরা অন্য একটা প্রফেসরকে রিচ আউট করবো যে আমার কাজ সম্পর্কে কয়েকটা ভালো কথা লিখতে পারবে। আচ্ছা, তুমি বাংলাদেশে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে পড়েছিলে, তো কিন্তু এখানে পিএইচডি করেছো তুমি কম্পিউটার সায়েন্সে। বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু ভাবতে পারে যে সে যেই বিষয়ে পড়েছে তার স্কোপটা ওই বিষয়ের মধ্যে সীমিত। এখন যারা বাংলাদেশে এখন স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পড়ছে, তাদের এখানে আর কি কি বিষয়ে সুবিধা আছে, মানে আর কি কি বিষয়ে তারা আবেদন করতে পারে? আসলে এখন এমন একটা যুগে আমরা বসবাস করি, এটা ঠিক ইন্টারডিসিপ্লিনারিও না, ট্রান্সডিসিপ্লিনারি। আচ্ছা, আমি বাংলাদেশে একটা সাবজেক্টে পড়েছি, এটার মানে এই নয় যে আমি অন্য কোনো সাবজেক্টে সুইচ করতে পারবো না। কারণ বাংলাদেশে কিছুটা কম্পিটিশনের কারণে আমরা অনেক সময় নিজের পছন্দ অনুযায়ী কিংবা ভাগ্যের পরিণাম অনুযায়ী একটা সাবজেক্ট পেয়ে যাই, কিন্তু বিদেশে এসে আমাদের কিন্তু সুযোগ আছে, আমরা যে কোনো সাবজেক্টে সুইচ করতে পারি। আচ্ছা। তো আমি এরকমও দেখেছি যে কেউ হয়তো একদম বাংলাদেশে সাইকোলজিতে পড়তো, কিন্তু এখানে এসে সে হয়তো স্ট্যাটিস্টিক্স বা পাবলিক হেলথ প্রোগ্রাম, বায়োস্ট্যাটিস্টিক্স এগুলোতে ঢুকে পড়লো। তো আমারটা জার্নিটা যেরকম ছিল যে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে অনার্স মাস্টার্স করলাম, এখানে এসে বায়োস্ট্যাটিস্টিক্সে আমি একটা মাস্টার্স করলাম। এবং বায়োস্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে যে পাবলিক হেলথে কিভাবে স্ট্যাটিস্টিক্স ব্যবহৃত হয়। ফলে আমার পাবলিক হেলথের প্রতি একটা আগ্রহ হলো যে কিভাবে পাবলিক হেলথে আরেকটু কন্ট্রিবিউট করতে পারি। তখন আমি আমাদের ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানের একটা ল্যাবের খবর পেলাম যে কম্পিউটেশনাল এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ ইনফরমেটিক্স, অর্থাৎ কম্পিউটার সায়েন্স কিভাবে পাবলিক হেলথ এবং এপিডেমিওলজিতে অ্যাপ্লাই করা যায়। তো তখন আমি সেখানে এসে ভর্তি হলাম। তো আমাকে কিছু প্রি রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হয়েছে, কারণ বাংলাদেশে যারা স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে পড়ে ওরা এসপিএসএস বা আর সফটওয়্যারগুলো ব্যবহার করা জানে, কেউ কেউ হয়তো অল্প একটু স্যাস ব্যবহার করা জানে। কিন্তু এখানে আসার পরে, কম্পিউটার সায়েন্সে আসার পরে আমাকে জাভা শিখতে হয়েছে, C++ শিখতে হয়েছে, পাইথন শিখতে হয়েছে। তো মানে এরকম কিছু প্রি রিকুইজিট কোর্স কমপ্লিট করার পরে কিছু অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্সের কোর্স নিতে হয়, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, বায়োইনফরমেটিক্স।
তারপরে আমি আমার রিসার্চে ঢুকি, যেটা ছিল সিস্টেম সায়েন্স, ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। তুমি কানাডায় এসে গ্র্যাজুয়েট স্টাডিজ করলে, তুমি এমএস করলে এবং পিএইচডি করলে ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানে। সেখানে তুমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছো, তুমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছো। পিএইচডিতে এসে তুমি পাবলিক হেলথ এজেন্সি অফ ক্যানাডা পিহ্যাকে তুমি ম্যাথমেটিক্যাল মডেলার হিসেবে কাজ করেছো। এটা গভর্নমেন্ট অফ ক্যানাডার একটা মিনিস্ট্রি। এরপরে তুমি ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানে লেকচারার হিসেবে কাজ করেছো এবং আরও অনেক জায়গায় তুমি কাজ করেছো তোমার গ্র্যাজুয়েট স্টাডিজের সময়কালে। এরপরে তুমি গ্র্যাজুয়েশনের পরে তুমি লয়োলা ইউনিভার্সিটি অফ শিকাগোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছো। এখন তুমি গভর্নমেন্ট অফ আলবার্টাতে, এখানকার প্রাদেশিক সরকারে ট্রেজারি বোর্ড অ্যান্ড ফাইন্যান্সের মতো একটা সিরিয়াস মিনিস্ট্রিতে মেথোডোলজিস্ট হিসেবে কাজ করছো। তো তোমার অ্যাকাডেমিয়া এবং পাবলিক সেক্টর দুটাতেই তোমার খুব ভালো এক্সপোজার এবং দুই জায়গায় তোমার কাজের অভিজ্ঞতা আছে। তোমার অভিজ্ঞতা থেকে তুমি যদি তুলনা করো তাহলে তোমার কাছে কোনটাকে বেটার প্রফেশন বলে তোমার মনে হয়? আচ্ছা, দুটা প্রফেশন একদম দুরকম। আচ্ছা, আমি যখন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম পিএইচডি করাকালীন, আমার হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াতে, তাদের খাতা দেখতে খুব ভালো লাগতো এবং ছোটবেলা থেকে আমার একরকম ছিল, আগ্রহ ছিল যে আমি হয়তো বা টিচিং প্রফেশনে একদিন যাব। তো তারপরে আমি পাবলিক হেলথ এজেন্সি অফ ক্যানাডাতে যখন আমি কাজ করলাম, এখানে একটা জিনিস বলে রাখি, পাবলিক হেলথ এজেন্সি অফ ক্যানাডাতে আমি কিছুদিন ফুল টাইম এবং কিছুদিন পার্ট টাইম হিসেবে কাজ করি, প্রায় 2 বছরের মতো। কিন্তু এর পাশাপাশি আমি মিনিস্ট্রি অফ সোশ্যাল সার্ভিস, মিনিস্ট্রি অফ জাস্টিস, সাসকাটুন পুলিশ সার্ভিসের প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ল্যাবরেটরি, তারপরে অস্ট্রেলিয়ার স্যাক্স ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস, এদের সাথে নানান রকম কোলাবোরেটিভ প্রজেক্টে আমি কাজ করি। আচ্ছা, এগুলো ছিল তোমার ডক্টরাল থিসিসের অংশ হিসেবে? জি। আচ্ছা, তো এই কাজগুলো করার সময় তখন রিসার্চের আমার একটা খুব ভালো এক্সপোজার হলো, যে রিয়েল ওয়ার্ল্ডের একদম ফার্স্ট হ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স। তো সেটা করতে গিয়েও আমার খুবই ভালো লাগলো যে আমি পড়ানোটাও যেমন এনজয় করি, গবেষণাটাও খুব এনজয় করি, কারণ গবেষণায় খুব ক্রিয়েটিভ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে এবং আমাকে ক্রিটিক্যালি ভাবতে হচ্ছে। তো তারপরে আমি পড়াশোনা যখন করছি, পিএইচডিতে পড়াকালীনই আমি ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানে লেকচারার হিসেবে ফুল টাইম জব পেলাম এবং আমি বিজনেস ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স পড়াতাম। আচ্ছা, তো যারা আসে তাদের খুব বেয়ার মিনিমাম ম্যাথমেটিক্সের একটা হয়তো কোর্স করেছিল হাই স্কুলে থাকতে, তাদের স্ট্যাটিস্টিক্স সম্পর্কে কোনো ধারণা নাই এবং তাদের মতো আসলে পৃথিবীর বেশিরভাগ স্টুডেন্ট যারা প্রথম স্ট্যাটিস্টিক্স ক্লাস করে তারা বেশ ভয় পায় সাবজেক্টটা। তো আমি এটাকে একটু চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে ওকে, তো আমিও ভয় পেতাম আসলে। তো আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম এবং আমি আসলে এভাবে চিন্তা করার চেষ্টা করলাম যে একটা স্টুডেন্ট কেন ভয় পাচ্ছে, সে কোন জায়গায় এসে আসলে আটকে যাচ্ছে। তো তাদের পক্ষ থেকে দাঁড়িয়ে যখন আমি চিন্তা করছি তখন আমার তাদেরকে পড়ানোটা একটু সহজ হয়ে গেল এবং বেশ কিছু স্টুডেন্ট আমাকে বছর শেষে এসে বলল যে তোমার ক্লাসটা করে আমি খুবই উপকৃত হয়েছি, আমার স্ট্যাটিস্টিক্স নিয়ে ভয় চলে গিয়েছে এবং আমার ইচ্ছা সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারেও যে স্ট্যাটিস্টিক্সের কোর্স আছে আমি সেগুলো নিব। তো এই যে একটা আগ্রহ জাগিয়ে তুললাম কিছু ছেলেমেয়ের মধ্যে, এটাকে আমি খুব রিওয়ার্ডিং হিসেবে দেখি। আবার কিছু স্টুডেন্ট ছিল একদমই তারা পছন্দ করেনি এবং তারা বলেছে যে এটা জাস্ট রিকোয়ারমেন্ট, কমপ্লিট করলাম, এরপর আর কখনো স্ট্যাটিস্টিক্স পড়বো না। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্টের প্রতি হয়তো তার হেজিটেশনটা যায়নি। তো এই চাকরিটার কয়েক মাস পরেই আমার পিএইচডি শেষ হওয়ার আগে আমি লয়োলা ইউনিভার্সিটি অফ শিকাগো ইউএসএতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করলাম। বায়োস্ট্যাটিস্টিক্সের ক্লাস পড়াতাম, তারাও পাবলিক হেলথের স্টুডেন্ট, তারাও আগে পাবলিক হেলথ, তার মানে ওদের ম্যাথের ব্যাকগ্রাউন্ড আর একটু কম এবং তারা খুবই হেজিটেশন নিয়ে ক্লাসে আসে, খুব বেশি ক্যালকুলেশন তারা হয়তো বা পছন্দ করবে না। কিন্তু আমি তাদেরকে একটা সফটওয়্যার দিয়ে পড়াতাম, স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্যাস। এটা দিয়ে যখন আমি ওদেরকে দেখালাম যে তুমি এই যে এখানে থিওরিটা পড়লে এটাই কিন্তু তুমি কোডিং করতে পারো এবং কোডিং করলে জিনিসটা আরো ইজি হয়ে যায়, কারণ সে স্টেপ বাই স্টেপ অঙ্কটা ফলো করছে,
কিভাবে রিয়েল ওয়ার্ল্ড ডেটা এটা কাজ করছে সেটা দেখতে পাচ্ছে, তখন তারা আবার এটা খুব পছন্দ করলো যে ও আচ্ছা, মানে শুধু থিওরিটা না, ইট হ্যাজ সাম রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিকেশনস। এবং প্রোগ্রামিং করতে করতে তারাও বেশ কিছুটা প্রফিশিয়েন্ট হয়ে গেল। যে আমরা আগে হেলথ সায়েন্সে পড়তাম, কেউ হয়তো ডক্টর ব্যাকগ্রাউন্ড, কেউ হয়তো বা নার্স ব্যাকগ্রাউন্ড, তো তারা যখন প্রোগ্রামিং করছে দে ফেল্ট রিয়েলি গুড। তো টিচিংয়ের এই অংশগুলোকে আমি খুব রিওয়ার্ডিং হিসেবে দেখি। আর গভর্নমেন্ট জব যখন করলাম, প্রথমে তো গভর্নমেন্ট অফ ক্যানাডায় যেটা করলাম সেই কাজটা এত ভালো লাগতো, আমি ইভেন আফটার আওয়ারও কাজ করতাম। কারণ গবেষণার কাজ করতে বসলে ব্রেনটা সারাক্ষণ ওখানে অকুপাইড। আমার মানে রাত 12টা বেজে গেলেও আমার কাজটা করতে ভালো লাগছে। তো ওটা করলাম। তারপরে যে গভর্নমেন্ট অফ অ্যালবার্টায় যখন জয়েন করলাম, এটা হচ্ছে ফুল টাইম জব, যেখানে আমাকে ইন পার্সন যেতে হচ্ছে বা হোম অফিস করতে হচ্ছে। এখানকার পরিবেশটা একটু ডিফারেন্ট, যে বিকাল 5টা পর্যন্ত আমার সব কাজ শেষ করতে হবে, এবং ইটস ওকে যদি আমার কাজ কিছু পেন্ডিং থাকে, আমি পরবর্তীতে আবার সেটা পরের দিন গিয়ে শেষ করব। তো গভর্নমেন্ট জবের এই ফ্লেক্সিবিলিটিটা আমার ভালো লাগে। আচ্ছা। এবং আমি আসলে আমার জীবনের পুরাটাই, মোটামুটি এখন পর্যন্ত পুরাটাই পড়াশোনা, পড়ানো, পড়া এগুলোর পিছনে কাটিয়েছি। ফলে আমি হয়তো আমার পরিবারকে সেভাবে সময় দিতে পারিনি, বা যেটা রূঢ় বাস্তবতা, আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাইরে এসে পড়াশোনা করি, আমরা কিন্তু ফ্যামিলি থেকে অনেক দূরে। এবং আমার যখন বাবা মারা যায় আমি দেশে যেতে পারিনি। তো এই ধরনের কিছু কঠোর বাস্তবতা আমাকে মেনে নিতে হয়েছে। আবার এখানে আমি যখন বিয়ে করলাম, আমার বেবি হলো, আমি তাদেরকেও কিন্তু 100% ফোকাসটা দিতে পারছিলাম না। তো একাডেমিক জব আপনার মনটা কিন্তু সবসময় অকুপাইড রাখবে, কারণ এখানে 9 to 5 বলে কোনো কিছু নাই। যে কোনো সময় স্টুডেন্টদের ইমেল আসবে, হয়তো উইকেন্ডে ইমেল আসলো, স্টুডেন্টের হয়তো সোমবার সকালে পরীক্ষা, আপনি কিন্তু এটা বলতে পারবেন না যে আমার সোমবার ওয়ার্কিং ডে, আমি সেদিন গিয়ে রিপ্লাই করব। আপনার ভিতর থেকে দায়বদ্ধতা আসবে যে না, আমি আমার স্টুডেন্টের কোয়েশ্চেনটার এখনই অ্যান্সার দিই। তো এখানে আপনার যেটা হয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর মেয়েদের জন্য তো এটা আরো কঠিন আমাদের কালচারের দিক থেকে। তো সেই হিসেবে চিন্তা করলে আমি বলবো যে আমি আপাতত গভর্নমেন্ট অফ অ্যালবার্টার যে জবটা, এটা আসলে অনেকদিন কন্টিনিউ করতে চাই। আচ্ছা। যতদিন আমার জবটা থাকে। এবং আমার যদি কয়েক বছর পরে মনে হলো যে না, আমি মিস করছি ইউনিভার্সিটিতে পড়ানো বা একটু পড়াশোনা, সেই ক্ষেত্রে আমি হয়তো বা অ্যাপ্লাই করবো যে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে বা পার্ট টাইম সেশনাল ফ্যাকাল্টি হিসেবে আমি এখানকার লোকাল কোনো ইউনিভার্সিটিতে পড়াতে পারি কিনা। হয়তো এক সেমিস্টারে একটা কোর্স পড়ালাম বা একটা স্টুডেন্ট সুপারভিশন, এই ধরনের একটা কাজ করলাম। তো দুটারই ভালো খারাপ দুটা দিকই আছে। আচ্ছা, একটা তো তোমার হচ্ছে এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তোমার উইকেন্ড আছে এবং উইকডে আছে। তুমি পাবলিক সেক্টরে এসে তোমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা তুমি বেশি অ্যাপ্রিসিয়েট করছো। আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু যখন কাজ করি উই ওয়ান্ট টু ফিল রিওয়ার্ডেড, মানে তুমি একাডেমিতে তুমি যেটা বলতে যে তুমি রিওয়ার্ডেড ফিল করতে, এখন পাবলিক সেক্টরে এসে তোমার ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং পজিটিভ ফর দ্য কমিউনিটি, ফর দ্য সোসাইটি, ফর দ্য প্রভিন্স অর ফর দ্য কান্ট্রি, সেই হিসেবে তোমার কাছে কি মনে হয় যে পাবলিক সেক্টরে কাজ করা বা একাডেমিয়াতে কাজ করা, দুটার মধ্যে মানে তুলনামূলক কোথায় তোমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ দ্য বেটার স্কোপ? আচ্ছা, বেটার স্কোপের চেয়ে আমি বলবো শর্ট টার্ম এবং লং টার্ম রিওয়ার্ড ফিল করা। যেমন আমরা যখন পিএইচডিতে গবেষণা করছি বা ইউনিভার্সিটির যে গবেষণাগুলো হয়, এগুলো কিন্তু খুবই কাটিং এজ রিসার্চ, এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা পিএইচডি স্টুডেন্টের থিসিস বা ডিসার্টেশন হয়তো আগামী 15 বছরেও কেউ খুলে দেখবে না। 20 বছর পরে গিয়ে একটা সমস্যার সমাধান করতে গিয়ে তখন হয়তো বের হবে যে 20 বছর আগে এরকম একটা গবেষণা একটা স্টুডেন্ট করেছিল, যেটা আমাদের এখন দরকার। ইট ওয়াজ ওয়ান পিস অফ এ বিগার পাজল। হ্যাঁ। তো আবার একাডেমিক জবে, মানে ইউনিভার্সিটি প্রফেসর হলে বা ওখানে যদি আমরা জব টপ করি, তো সেখানে আমাদের একটা সবসময় একটা প্রেশার থাকে যে পাবলিকেশন, যে আমাদের ভালো জার্নালে, ভালো র্যাঙ্কিং জার্নালে পাবলিকেশন করতে হবে। তো একাডেমিয়াতে বেশিরভাগ মানুষ ওইটুকুতে রিওয়ার্ডেড ফিল করে। আচ্ছা, তুমি একটা খুব ভালো টার্ম ইউজ করেছিলে লাস্ট টাইম, পাবলিশ অর
পাবলিশ অ্যান্ড পেরিশ, যে তুমি যদি পাবলিশ করতে না পারো দেন ইউ আর ডান ইন একাডেমিয়া। কালচারটা এখন খুব ক্রিটিসিজম হচ্ছে যে কালচারটা এরকম থাকা উচিত না, কারণ একাডেমিয়াতে আরো অনেক ভার্সেটাইল দিক আছে যেখানে আমরা মনোযোগী হতে পারি, রাদার দেন জাস্ট ফোকাসিং অন আমার ওয়ার্ক পাবলিশ হতে হবে। আর আমি যখন গভর্নমেন্ট অফ ক্যানাডায় জব করলাম, আমি তো ম্যাথমেটিক্যাল মডেলার ছিলাম, তো এটা হচ্ছে 2020 সালের দিকে আমি জবটা পাই, কারণ 2016 সালে কানাডা সহ পুরো ওয়ার্ল্ডে, বিশেষ করে ইউএস, কানাডা এবং পুরো পৃথিবীতে ওপিয়েড ওভারডোজ ক্রাইসিস হয়, যে ড্রাগ ওভারডোজ, যে মানুষ হয়তো ঠিকমতো মানে ড্রাগ কন্ট্রোল করতে পারেনি এবং তাতে ওভারডোজ হয়ে মারা যাচ্ছে। তো এটার একটা প্রিভেনশনের জন্য গভর্নমেন্ট একটা প্রজেক্ট হাতে নিল যে আমরা ওপিয়েড ওভারডোজ ডেথ কিভাবে প্রিভেন্ট করতে পারি। তো আমি তখন এই প্রজেক্টে অ্যাসাইন্ড হই এবং আমি ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করে দেখাই যে কারেন্ট যে সিস্টেমটা গভর্নমেন্টের, সেইটাতে কিভাবে ওপিয়েডটা ইউজ হচ্ছে, মিস ইউজ হচ্ছে, ওভারডোজ হচ্ছে, তারপরে মানুষ মারা যাচ্ছে, এবং কি কি পলিসি অলরেডি আছে এবং কি কি পলিসি বদলালে আমরা আশা করতে পারি যে কিছু ডেথ প্রিভেন্ট করা যেতে পারে। তো আপনি যখন ম্যাথমেটিক্স দিয়ে এটা করছেন, ইউ আর প্রোভাইডিং আ নাম্বার, যে আমরা যদি এই সিনারিওটা চেঞ্জ করি তাহলে হয়তো এতগুলো মৃত্যু কম হতে পারে। তো গভর্নমেন্ট আমার এই কাজটা নিয়ে নিল এবং এই কাজটা কানাডার গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্টের সাথে মিলে একটা ওপিয়েড ওভারডোজ প্রিভেনশন টাস্ক ফোর্স গঠন করলো এবং আমার মডেলটা সেখানে তারা শেয়ার করলো আমেরিকার সাথে, এবং আমেরিকা এটা নিয়ে কাজ করা শুরু করলো। তো তখন আমার যে ম্যানেজার, তিনি আমাকে বললেন যে তোমার এই কাজটা কিন্তু শর্ট টার্ম এবং লং টার্মে অনেক মানুষের লাইফ সেভ করবে, জীবন বাঁচাবে। এক্স্যাক্টলি। এটা আমাকে মানে অন্যরকম একটা আনন্দ দিল যে আমার এই ছোটখাটো কিছু কম্পিউটার সফটওয়্যারের মডেলিং এটা বলে মানুষের জীবন রক্ষা করবে। আমরা তো মনে করতাম ছোটবেলা থেকে, যেটা আমাদের শেখানো হয়েছে, শুধু ডাক্তাররা, নার্সরা মানুষের জীবন রক্ষা করে। জিনিসটা মোটেও তা না। আমরা যে কোনো ফিল্ডে থেকে যে কোনো গবেষণা করে মানুষের জন্য কল্যাণকর কিছু একটা করতে পারি। আর যেহেতু এটা তুমি সরকারের সঙ্গে করেছো, তোমার এই কাজটাকে এভিডেন্স বেসড পলিসি অ্যাডভাইস হিসেবে দেখা হয়েছে। হ্যাঁ। তো এটা হচ্ছে যে তুমি তোমার কাজের রিওয়ার্ডটা, মানে অ্যাপ্লাইড আসপেক্টটা, তোমার অ্যাপ্লাইড আসপেক্টের খুব কাছ থেকে তুমি কাজটা করেছো, যার ফলে এটার ব্যবহারিক প্রয়োগটাও তুমি দেখতে পেয়েছো। জি। তো এইটা হচ্ছে গবেষণার রিওয়ার্ডিং এবং গভর্নমেন্ট জবের রিওয়ার্ডিং। গভর্নমেন্ট জবে আরেকটা জিনিস আছে যে মানে আমরা তো পাবলিক সার্ভিস দিচ্ছি, মানুষের জন্য করছি। তো এখানে যে কাজটাই করছি, এটা কত বড় সায়েন্টিফিক জার্নালে গেল, এটার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা কি ক্যানাডিয়ানদের লাইফটাকে একটু বেটার করছে কিনা, আমি যেই দেশের মানুষ, আমার এই দেশের মানুষের লাইফটাকে একটু ভালো করছে কিনা। তো এই রিওয়ার্ডিং ফিলিংসটা যখন থাকে তখন মনে হয় যে গভর্নমেন্ট জব ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক প্লেস টু ওয়ার্ক। সবার লাইফেই আপস অ্যান্ড ডাউনস থাকে, এপস অ্যান্ড ফ্লোজ থাকে। তোমার লাইফে মনে হয়, সেটা তোমার সঙ্গে গল্প করে যেটা বুঝলাম, যে সেটা খুব স্পষ্টভাবে ছিল। তুমি মাধ্যমিকে মোটামুটি করলে, তুমি উচ্চ মাধ্যমিকে গিয়ে এত ভালো রেজাল্ট করলে যে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে তোমার ছবি ছাপা হলো। তুমি জিপিএ 5+ পেয়েছিলে, সেই সময়কালে সেটা অনেক বড় ব্যাপার ছিল, গোল্ডেন A+। তারপরে তুমি অনার্সে এসে 4th হলে, মাস্টার্সে এসে আবার তেমন হলো না, মোটামুটি হলো। তারপর তুমি ফুললি ফান্ডেড গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে কানাডায় এলে, এসে তোমার খুব ভালো একটা স্ট্রাগল গেল, কিন্তু এরপর আবার তুমি উঠে দাঁড়ালে এবং তুমি আবার ইউনিভার্সিটি চেঞ্জ করে ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানে সেখানে মাস্টার্স শুরু করলে, খুব ভালো করলে, সেখান থেকে তুমি পিএইচডি করলে এবং জবে গিয়ে একাডেমিয়াতে গিয়েও তুমি আবার তুমি পাবলিক সেক্টরে ফিরে এলে। তো এই যে তুমি প্রতিবার তোমার এই যে হাইজ এবং লোজগুলো আছে, প্রতিবার যখনই তোমার একটু লো আসে, সেখান থেকে তুমি আবার এই যে রাইজ করে উঠে তারপরে হচ্ছে নিজেকে পুশ করে সামনের দিকে নিয়ে যাওয়া, এর জন্য যে একটা প্রচণ্ড মানসিক শক্তি লাগে, এই যে একটা গ্রিট, একটা পারসিভারেন্স, এই যে একটা স্ট্যামিনা এবং বিট অফ এ ফায়ার ইন দ্য বেলি, এটা যে লাগে, এই উৎস কি?
তোমার এই যে এই শক্তি, এটা তুমি কোথা থেকে পাও? অন্য অনেকে হলে গিভ আপ করতো, কিন্তু তোমার মধ্যে আমি এই যে একটা প্রচন্ড শক্তি দেখি, এর উৎসটা কি? আচ্ছা, এখানে কিছু কিছু বিষয় আছে। এখানে প্রথমত আমি মাধ্যমিকে মোটামুটি ভালো করলাম, আবার উচ্চ মাধ্যমিকে আপনি যেটা বললেন যে A+ পেলাম, এবং ওই সময় এত A+ পেতো না, সারা বাংলাদেশে অল্প কয়েকটা স্টুডেন্ট পেল, তার মধ্যে আমি সৌভাগ্যক্রমে একজন। আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুব প্রাউড যে মানে সে কিছু একটা করে ফেলেছে। এখানে একটা ছোট্ট জার্নি আছে, এটা আমার মনে হয় আমার মতো আরো অনেক বাংলাদেশি ছেলে মেয়ের এই জার্নিটা আছে। সেটা হচ্ছে যে আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় যে হয় মেডিকেলে বা বুয়েটে পড়তে হবে, কিংবা ঢাকা ভার্সিটিতে পড়লে প্রথম 5টা সাবজেক্টের মধ্যে পড়তে হবে। এবং প্রথম 5টা সাবজেক্ট বলতে কম্পিউটার সায়েন্স, ফার্মাসি, মাইক্রোবায়োলজি, এরকম কিছু তথাকথিত স্টেরিওটিপিক্যাল সাবজেক্ট সেট করা থাকে। তো আমার জন্য ছিল যে মেডিকেলে পড়তে হবে। আচ্ছা, সেই মেডিকেলের অ্যাডমিশন টেস্ট দিলাম। আচ্ছা, মেডিকেলে হলো না, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট দাও, অন্তত দাঁতের ডাক্তার তো হতে পারবে। আচ্ছা, ডেন্টালে অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করলাম, সেখানেও হলো না। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট থেকে আমি পেলাম স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, আচ্ছা, প্লেন স্ট্যাটিস্টিক্স। তো আমার আশেপাশে অনেকে নেতিবাচক কথা বলা শুরু করলো যে এই সাবজেক্টে পড়ে কিছুই করতে পারবা না, মানুষের ঘরে ঘরে গিয়ে আদমশুমারি করতে হবে, নাম্বার কালেক্ট করতে হবে, তো ফিল্ড ওয়ার্কার হিসেবে জীবনটা কেটে যাবে। তো আমি কিছু ক্ষেত্রে অনেক সময় মানুষের কথায় প্রভাবিত হই, এবং এটা যদি ধরেন একটু কাছের মানুষ হয়, যে খুব ভালো ফ্রেন্ড, তখন ফ্রেন্ড বুঝতে ভুল করতাম, যাই হোক ওটা অন্য প্রসঙ্গ। তো ক্লাসমেটরা এগুলো বলছে, তো আমি আবার শুরু করলাম যে না, আমি আবার মেডিকেলে পরীক্ষা দিব। তো পরের বছর মেডিকেলে আবার পরীক্ষা দিলাম, ডেন্টালে দিলাম, এবং প্রাইভেট মেডিকেল না, ওই যে আর্ম ফোর্স মেডিকেল যা আছে সবগুলোতে পরীক্ষা দিলাম, কোনোটাতেই হলো না আমার। এবং সেকেন্ড বার আমি ক ইউনিটে আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই 5টা সাবজেক্টের একটা যদি পাই। তো সেখানে গিয়ে আমি আবার পরিসংখ্যান পেলাম, জাস্ট প্লেন স্ট্যাটিস্টিক্স যেটা। তা আমি সেখানে অনেকটা মানে ভাগ্য বলে মেনে নিয়ে ক্লাস করা শুরু করলাম, কিন্তু আমি সবসময় মনে মনে দোয়া করছিলাম যে মাইগ্রেশনে যেন আমার সাবজেক্টটা আগায়, যে সামনে থেকে কিছু স্টুডেন্ট যদি ভালো অন্য কোথাও চলে যায়, আমি হয়তো আর একটু বেটার সাবজেক্ট পাবো। তো সেই মাইগ্রেশনে আমার আসলো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স একটা ভালো সাবজেক্ট হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত, এবং ওরা হচ্ছে ইনস্টিটিউটের আন্ডারে, যেমন আইবি একটা ইনস্টিটিউটের আন্ডারে, বা IML, তারপরে আপনার চারুকলা, এরা কিন্তু আলাদা ইনস্টিটিউট আন্ডার ঢাকা ইউনিভার্সিটি। তো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কিন্তু এরকম একটা আলাদা ইনস্টিটিউটের আন্ডারে, ISRT। আচ্ছা, তো সেখানে আমি ভর্তি হলাম, এবং সেখানে আমি জানতাম যে এখানকার ভাইয়াপুরা পড়াশোনা করে খুবই ভালো রেজাল্ট করেছে, এবং তারা দেশে বিদেশে খুবই ভালো ভালো জায়গায় কাজ করছে। আচ্ছা, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। তো এই সিনিয়রদেরকে দেখে একটা ইন্সপিরেশন নিলাম, এবং আমি আমার টার্গেট সেট করলাম সেদিন যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, এবং পড়াশোনা বলতে PhD করব এই সাবজেক্টের উপরে। তো এই যে আমি যে আগে একটা লক্ষ্য স্থির করলাম, একটা কথা মনে হয় শুনেছেন বা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে এটাকে মনোছবি বলে, যে ম্যানিফেস্টেশন। আচ্ছা, যে মনোছবি যখন আপনি মানে মিসাইলের মতো এটা লক্ষ্য ভেদ করবে, যে আপনি মিসাইল কি করে, সে রাস্তা বদলাবে, কিন্তু আপনার যেই দিকে মিসাইলটা মারা হয়েছে কিন্তু সেখানে লক্ষ্য স্থির থাকবে। হ্যাঁ, লক্ষ্য স্থির থাকবে, সে টার্গেট হিট করবে, আপনার পথ আঁকা বাঁকা যাবে মিসাইলে। আমাদের জীবনটা ওইরকম। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালোই করলাম, অনার্সে আমি 4th হলাম, মানে যদিও তখন মেরিট পজিশনটা অফিসিয়ালি দেওয়া হয় না, কিন্তু ইন্টারনালি আমি জানতে পারলাম আমি 4th হয়েছি, এবং একটা আশা ছিল যে আমি মাস্টার্সে ভালো করলে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে যাব। কিন্তু মাস্টার্সে গিয়ে আমি পিছন থেকে সেকেন্ড হলাম, মানে মানে থিসিস গ্রুপে 12 জন স্টুডেন্ট ছিল, আমি হলাম 11তম। আচ্ছা, তো তারপরে যাই হোক, এবং এই লেটার অফ রিকমেন্ডেশন ম্যানেজ করাটাও ডিফিকাল্ট হয়ে গেল। দু একজন প্রফেসর বললেন তারা দিবেন না, কারণ আমার পারফরমেন্স খুব একটা ভালো না, এবং আমি তাদেরকে দোষ দেই না। তো তো তারপরে আমি যাই হোক বিদেশে আসার জন্য সব প্রস্তুতি নিলাম, বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, এবং বিভিন্ন দেশে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, USA। তো আমার ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে
ফুললি ফান্ডেড এবং খুব জেনারাস ফান্ডিং দেয় তারা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। সেই ফান্ডিংয়ে আমার হয়ে গেল মাস্টার্সের অফার। আমি চলে আসলাম এবং পড়াশোনা শুরু করলাম, এবং প্রথম সেমিস্টারে আমি খুবই সাকসেসফুলি সবগুলো সাবজেক্টে ফেল করলাম। এক একটা সাবজেক্টে আমি ই গ্রেড এফ গ্রেড পর্যন্ত পেলাম। তো ক্রিসমাসের পরে আমার ইউনিভার্সিটি যখন খুললো, উইন্টার সেমিস্টার শুরু হলো, আমাকে ডিপার্টমেন্ট থেকে অফার দেওয়া হলো যে তুমি চাইলে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো, বাট তোমাকে এই সাবজেক্টগুলো আবার নেক্সট ইয়ারে ফলে নিতে হবে এবং সেখানে অনেক ভালো করতে হবে। তোমার ফান্ডিং থাকবে এতদিন পর্যন্ত, তুমি যদি ভালো না করো আমরা ফান্ডিং দিব না তোমাকে। আমার মধ্যে একটা ফিলিং অফ ইনসিকিউরিটি হয়ে গেল যে আমি খুব একটা কনফিডেন্ট না যে এই সাবজেক্টগুলোতে আমি ভালো করবো কিনা। এখানে একটা কথা বলে রাখি, অ্যালবার্টার যে স্ট্যাটিস্টিক্স প্রোগ্রাম এটা খুবই থিওরিটিক্যাল প্রোগ্রাম, মানে এখানে অ্যাপ্লাইডের খুব একটা সুযোগ ছিল না ওই সময়টাতে। তো আমার মতো আসলে এরকম আরও ঘটনা হয়েছে ওখানে, তা আমি মনে করছিলাম শুধু আমারই হয়েছে, আর কারো হয়নি। আর তাছাড়া নতুন একটা দেশে গেলে অ্যাডজাস্ট করতেও সময় লাগে, আমরা হোম সিক থাকি। আমি একটু অসুস্থ ছিলাম, ঠিকমতো ডাক্তার দেখাতে পারছিলাম না, কারণ এত কিছু সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হতে হচ্ছে। তারপরে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। তো এগুলো আমার কারণ ছিল যে আমি কেন খারাপ রেজাল্ট করলাম। তো আমি ডিপার্টমেন্টে জানালাম যে আমি প্রোগ্রাম উইথড্র করব ভলান্টারিলি, যে আই ডোন্ট ওয়ান্ট দিস ডিগ্রি অ্যান্ড আই ওয়ান্ট টু গেট আউট অফ দিস। আমি নতুনভাবে আমার লাইফের নেক্সট যে গোল সেটা পার্সু করব। তো তখন আমি আবার বিভিন্ন দেশে অ্যাপ্লাই করলাম, ইউকে, তারপরে ইউএসএতে, কানাডাতে বেশিরভাগই অ্যাপ্লাই করলাম। আমার নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে হলো। আচ্ছা। এবং আমি যতদূর জানি লেখক হুমায়ুন আহমেদ সেখানেই পড়াশোনা করতেন, তো আমার এটা নিয়ে একটা ফ্যাসিনেশন ছিল। সেখানে পিএইচডি প্রোগ্রামে হয়ে গেল একদম সরাসরি, যে মাস্টার্স করতে হবে না, যেহেতু বাংলাদেশের মাস্টার্স আছে আমার, তারা সরাসরি পিএইচডিতে এন্ট্রি দিবে। কিন্তু ফান্ডিংটা খুব একটা জেনারেস ছিল না, কারণ আমার মনে হলো যে লিভিং কস্ট এবং টিউশন ফিজ আমি হয়তো বা সামলাতে পারবো না। আর মিনওয়াইল ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানে আমাকে একটা ফান্ডিং দেওয়া হলো। এটা মোটামুটি একটা ভালো ফান্ডিং, খুব মানে সাবধানে আমি চললে এই ফান্ডিংয়ে আমি সার্ভাইভ করতে পারবো। আচ্ছা। এবং ফান্ডিংটা কেমন ছিল শুধু এইটুকু বলি, যে আমি যখন আমার টাকাটা ব্যাংকে আসতো, তো প্রথমে তো টিউশন ফিস দিতে হবে, কারণ ইউনিভার্সিটিতে পড়ছি, টিউশন ফিস দিতে হবে। আর আপনাকে বাসার ভাড়াটা দিতে হবে, যে ইউনিভার্সিটির ডর্মে থাকি সেখানে আমার ভাড়া ছিল, সেই ভাড়াটা দিতে হয়। এরপরে আমার ব্যাংক অ্যাকাউন্টে জাস্ট $99 থাকতো খাওয়ার জন্য, ফোন বিল পে করার জন্য, যে কোনো কিছুর জন্য। আমি খুবই নিজেকে টাইট বাজেটে কিভাবে চলতে হয় সেটা শিখালাম। আমি চাইলে কিন্তু বাংলাদেশে বললে আমার জন্য বেশ কিছু ভালো অ্যামাউন্টের টাকা পাঠিয়ে দিতে পারতাম, যেটা অনেকেই করে, যে দেশ থেকে একটু সাপোর্ট নিয়ে আসে, এটাতে দোষের কিছু নাই। কিন্তু আমার একটু ভিতরে ভিতরে কাজ করলো যে না, আই শুড বি ভেরি ইন্ডিপেন্ডেন্ট। আমি একবার যখন চলে এসেছি, আমার নিজের দায়িত্ব আমার নিজের নিতে হবে। আই শুডন্ট আস্ক মাই প্যারেন্টস ফর মানি। তো আমি তখন ওই টাইট বাজেটে চলা শুরু করলাম, এবং খুবই কষ্টের একটা জীবন ছিল আমার। এবং তারপরে আমি একটা খুব ভালো স্কলারশিপ পেলাম, কারণ আমি জানতাম যে আমি যদি খুব ভালো রেজাল্ট করতে থাকি এখানে, যে অ্যাবাভ 85% মার্কস, তাহলে আমি হয়তো বা একটা ভালো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো। তো ওটাকে বলে ওয়েস্টার্ন রিজিওনাল ট্রেনিং সেন্টার স্কলারশিপ, WRTC, ওয়েস্টার্ন কানাডার ইউনিভার্সিটির জন্য। তো ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানের বায়োস্ট্যাট প্রোগ্রাম থেকে শুধু আমি পেলাম এই স্কলারশিপ। আচ্ছা। এটা আমাকে খুব মোটিভেট করলো, বেশ কিছু ভালো অ্যামাউন্টের টাকা আমি পেলাম, এবং সেই সাথে আমাদেরকে অফার দেওয়া হলো যে আমরা টরন্টোতে আমাদের গবেষণার কাজ প্রেজেন্ট করতে পারবো, মানে কনফারেন্সে যেতে পারবো। এটা খুব ভালো লাগছিল আমার, এবং আমার গবেষণার আগ্রহটা বেড়ে গেল। আর তারা গবেষণারও ট্রেনিং দিত আলাদাভাবে। এবং আমি ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ান স্কুল অফ পাবলিক হেলথ ডে যে পোস্টার কম্পিটিশন হয়, সেখানে আমি ফার্স্ট হলাম। তো তখন হচ্ছে মানে যে আবার সাকসেসের সাইকেলটা শুরু হয়ে গেল। তো মাস্টার্সে মোটামুটি ভালো রেজাল্ট করলাম। এরপরে পিএইচডিতে কম্পিউটার সায়েন্সে আমি খুবই ওভারওয়েলড, যে আমি কম্পিউটার সায়েন্স পারবো কিনা আমি জানি না, এত কঠিন প্রোগ্রামিং আমি করিনি কখনো, আর আমাকে নতুন করে অনেক কিছু শিখতে হচ্ছে। তো প্রথম দিকে একটা ভয় কাজ করতো, কিন্তু আমার সুপারভাইজার অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন।
তিনি আমাকে বলতেন টেক ইট ইজি এবং টেক ইট স্লো। তোমাকে সব কিছু এক সেমিস্টারে করে ফেলতে হবে না, তুমি সময় নাও, আস্তে আস্তে কিছু কোর্স করো, একটু কাজ শেখো, আবার কোর্স করো, কাজ শেখো। এবং আমরা কিন্তু বিদেশে আসলে খুব মেন্টাল হেলথ নিয়ে স্ট্রাগল করি, ডিপ্রেশন, অ্যাংজাইটি। এটা মানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট এরকম খুঁজে পাওয়া খুবই কঠিন যারা আসলে ডিপ্রেশন, অ্যাংজাইটি কাজ করে না। তো আমিও সেই দলে ছিলাম এবং আমি দেখলাম যে আমার সুপারভাইজার আমাদেরকে অনেক সুযোগ দিত যে ঠিক আছে 1 মাসের একটা ছুটি নাও, দেশ থেকে ঘুরে আসো। সবার সুপারভাইজার এরকম থাকে না। যেমন অনেক স্টুডেন্ট হয়তো সুপারভাইজারকে রিকোয়েস্ট করে যে আমি একটু দেশে যেতে চাই, বাবা মাকে দেখতে যেতে চাই, তো সেসব সুপারভাইজার অনেক সময় পারমিশন দেন না। তো আমার সুপারভাইজার একটা ভালো মানুষ ছিলেন, তিনি এই সুযোগটা করে দিয়েছেন। তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি বিলিভ করি যে যেই মাটিতে আমি আছাড় খাবো ওই মাটি ধরে আমি উঠে দাঁড়াবো। এবং লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু ওই ডাউন টাইমে কি আমি নিজেকে মোটিভেটেড রাখতে পারি কিনা। একটু পিছনে যাই, যখন অ্যালবার্টাতে আমার এত বড় একটা ঘটনা ঘটলো, ফেল করলাম, বাস্তবতা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই ছেলে মেয়েগুলো হারিয়ে যায়, তারা গল্পে থাকে না, তারা চলে যায়, তারা দেশে ব্যাক করে। তোমার গল্পটা শুনতে চাই, কারণ তোমার গল্পটা অনেকের জন্য ইন্সপিরেশন হবে যারা একটু লস্ট ফিল করে বা করেছে বা করছে। হ্যাঁ, মানে আমি নিজেকে প্রথমে যেটা করলাম, আমি যখন খুবই ডেভাস্টেটেড ফিল করছি যে আমি এরকম ফেল করলাম, আমাকে দেশে চলে যেতে হবে, আমি কিভাবে এটা করব, মানে নিজেকে যখন ফেলার মনে হয় তখন কিন্তু আমরা নিজেদের সঙ্গে খুব খারাপ চিন্তা করি, আমি এটাতে ভালো না, আমি ওটাতে ভালো না, আমি এটা পারি না, ওটা পারি না। আমি কি করলাম, আমি আমার সিভিটা বের করলাম, কারণ সিভিতে আমরা কিন্তু খুব ভালো ভালো কথা লিখি নিজের সম্পর্কে। ওটা পরে আমি প্রথম ইন্সপিরেশন নিলাম যে না, আমি তো বেশ কিছু ভালো পড়াশোনা করেছি, একেবারে যে করিনি তা না। তো ওই সময় যে এই যে এইটুকু ছোট একটা কাজ, এটা আমাকে হেল্প করলো। আরেকটা হচ্ছে যে নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলতে হয় না। আমি যদি বারবার বলি আমি পারি না, আমি পারি না, আমি কখনোই পারবো না। আমি না পারলেও বলতে হবে যে আমি পারি, আমি পারবো। এই এই টেকনিকগুলো আমি শিখেছি হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে। তো কোয়ান্টাম ফাউন্ডেশন অনেকেই চেনেন, যে ওখানে মেডিটেশন শেখায়, ইতিবাচক জীবন দৃষ্টি সম্পর্কে শেখায়, ওখানে কোর্স করতে হয়, আবার বান্দরবানের লামায় গিয়ে মৌন সাধনা করতে হয়, যে আমি চুপচাপ থেকে কোনো ফোন কানেকশন না, কিচ্ছু না, কারোর সাথে কথা বলা না, নিজের মধ্যে এমনভাবে ডুব দিব, আমি আমার ভুল ত্রুটিগুলোকে খুঁজে বের করব এবং কিভাবে আমি সামনে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করব। তো কোয়ান্টামের এই মেডিটেশনটা আমাকে আসলে খুবই মোটিভেটেড রেখেছে। এবং দেশে থাকতে তো ধরেন সরাসরি গিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, বিদেশে আমরা যেটা করি ওদের অনলাইনে অনেক প্রোগ্রাম হয়, সেগুলো পার্টিসিপেট করলাম। তারপরে আপনার ইউটিউবে বা অ্যাপের মধ্যে মেডিটেশনের লিঙ্কগুলো থাকতো, আমি সেগুলো অডিওতে শুনে শুনে মানে নিজের এই প্র্যাকটিসগুলোকে চালু রাখলাম। আমরা তো এখানে শুধুমাত্র আমার একাডেমিক এবং প্রফেশনাল লাইফের আপস অ্যান্ড ডাউনসের কথা বলছি, বাট মানুষের কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক চ্যালেঞ্জ থাকে যেটা আমাদের ক্যারিয়ারে বা পড়াশোনায় ইম্প্যাক্ট করে। তো মেডিটেশন করার কারণে আমি শুধুমাত্র আমার পড়াশোনা না, আমার পুরো লাইফটার দিকে আমি তাকালাম, আমি কিভাবে পরিবারে সফল হতে পারি, কিভাবে সবাই আমাকে ভালোবাসবে। আমরা সময় চিন্তা করি সবাই আমাকে ভালোবাসবে, কিন্তু আমরা ভালোবাসা দিতে শিখি না। তো আমি এই জন্যে ওখানে এটাও শিখলাম যে কিভাবে আমি পরিবারে একটা সাকসেসফুল মানুষ হব, একটা ভালো সাকসেসফুল মেয়ে, একটা সাকসেসফুল ওয়াইফ, একটা সাকসেসফুল মা। তো হ্যাঁ, এর মধ্যে একটু বলে রাখা ভালো যে তুমি তো গ্র্যাজুয়েট স্টাডিজের সময় সেকেন্ড ইয়ারে তোমার বিয়ে হয়ে গেল, তারপর খুব বেশি দিন, অল্প কিছুদিন পরে তুমি মা হলে। না, আমি অনেকদিন পরে মা হয়েছে। আচ্ছা, আমার মানে কম্প্রিহেনসিভ পরীক্ষাটা একটা প্ল্যানিং এর মধ্যে ছিল। আমরা এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যখন একাডেমিয়াতে থাকি, যে পিএইচডি, পোস্ট ডক, একটা মেয়ের জন্য ইজি না যে আমি চাইলাম আমি মা হলাম। বেশিরভাগ স্টুডেন্টই তাদের কম্প্রিহেনসিভ এবং কোয়ালিফাইং এক্সাম দেখে আসলে ফ্যামিলি প্ল্যানিং করে, এটা একটা রূঢ় বাস্তবতা। তো আমারও এরকম কম্প্রিহেনসিভ এক্সামটা হলো, তারপরে গিয়ে আমার ছেলেটা হলো কৈলাস। এই যে বারবার পড়ে যাওয়া, সেই মাটি ধরে উঠে দাঁড়ানো। আমরা লাইফে যখন আগাই, আমরা কিন্তু সিঁড়ি দিয়ে যখন উঠি আবার সিঁড়ি দিয়ে নামিও, কিন্তু আমরা সামনে যাচ্ছি, আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করে কিন্তু পিছনে যাই না। তো
এইভাবে যে মানে আমি চিন্তা করলাম যে বিদেশে আমি থাকি, আমি একটা টার্গেট নিয়ে এসেছি, আমি যদি পিএইচডিটা কমপ্লিট না করি লোকে কি ভাববে এটা বড় বিষয় না, কিন্তু আমি কি ভাববো আমার সম্পর্কে এটা অনেক বড় একটা বিষয় ছিল। তো যার জন্য আমার মাস্টার্সের সুপারভাইজার, আমার গভর্নমেন্ট অফ কানাডার যে ম্যানেজার, তারা একটা কথা বলেছে আমার সম্পর্কে যে আমার মধ্যে পারসিস্টেন্স এবং পারসিভিয়ারেন্স আছে, এবং আমি বলে খুবই ডিটারমাইন্ড, লেগে থাকতে পারি। আমি কিন্তু খুব মধ্যম মানের স্টুডেন্ট, আমি নিজেকে খুবই মধ্যম মানের স্টুডেন্ট মনে করি, কিন্তু আমি অনেক সময় লেগে থাকি দেখে হয়তো একটা মেধাবী ছাত্রছাত্রীর থেকেও আমি অনেক সময় এগিয়ে গিয়েছি। তো আমি ছাত্রছাত্রীদেরকে এটাই বলবো যে তারা যদি লেগে থাকতে পারে যে আমার গোলটা কি, আমার মন ছবিটা কি, সেখানে যদি লেগে থাকতে পারে তখন আশেপাশে অনেক আপস অ্যান্ড ডাউনস, ময়লা আবর্জনা আসবে, কিন্তু এগুলোকে পার হয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এই চিন্তাটা যখন থাকে তখন আর এই সমস্যাগুলোকে সমস্যা মনে হয় না। একদম। আমি একটা গবেষণার কথা এখন তোমার কথা শুনতে শুনতে আমার মনে আসলো যে একটা গবেষণা করে দেখেছিল ওরা যে ছেলে মেয়েদের মধ্যে সাকসেসফুল কারা হয় বেশি, কি যে খুব ট্যালেন্টেড হয়ে জন্মায়, নাকি সে খুব হার্ড ওয়ার্কিং, বা তার মধ্যে কোন গুণাবলীগুলো থাকলে সে সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার মধ্যে এইটাই বেরিয়ে এসেছিল, যার মধ্যে গ্রিট থাকবে, পারসিভারেন্স থাকবে এবং যে লেগে থাকে সে সফল হবেই। তুমি তার একটা এক্সাম্পল, ওরা গবেষণা করেছে আর তুমি হচ্ছে তার লিভিং এক্সাম্পল। থ্যাংক ইউ, ইট মিনস আ লট। আচ্ছা, তুমি একাডেমিয়াতে তোমার যত অ্যাচিভমেন্ট এবং তোমার পেশাগত সফলতা, তার মধ্যে একটা বড় অংশ যেটা খুব বেশি আসেনি আমাদের এই আলোচনায়, সেটা হচ্ছে তোমার লিডারশিপ স্কিল। তুমি ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন, এবং তুমি ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানের গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলে, এবং আমি যতদূর জানি যে তুমি প্রথম বাংলাদেশি এবং প্রথম মেয়ে প্রেসিডেন্ট হয়েছে। তো ওটা তো একেবারে এপিটমি অফ তোমার লিডারশিপ, ওটাতে তুমি একদিনে পৌঁছাওনি, তার আগে তুমি আরো অনেক ভলান্টারি লিডারশিপ অ্যাক্টিভিটিস করেছো। তো এখন এই যে তোমার নেতৃত্ব, তোমার ভেতরের এই যে একজন নেত্রী, তুমি কি তাকে নিয়ে জন্মেছিলে নাকি তুমি একটু একটু করে নেত্রী হয়েছো? প্রশ্নটা খুবই সুন্দর। না, আমি তাকে নিয়ে জন্মাইনি। আচ্ছা। আমি একদম ছোট বোন ছিলাম ফ্যামিলিতে, তো বড় বোনদেরকে আমার লিডারশিপে দেখে আমি বড় হয়েছি। আচ্ছা। আর আমি যখন স্কুলে পড়তাম এসওএস হারম্যান মেনার কলেজে, ওখানে শুধুমাত্র পড়াশোনা না, একটা ছাত্রছাত্রীর মানে আন্তরিকতা, তাদের ডিসিপ্লিন, তাদের লাইফের বিভিন্ন আসপেক্টে গ্রেডিং দেওয়া হতো রিপোর্ট কার্ডে। তো আমার মা যখন এই রিপোর্ট কার্ডটা নিতেন বা আমার বাবা যখন রিপোর্ট কার্ড নিতেন, দেখতেন যে পড়াশোনা মোটামুটি যাই করেছি, আমার আত্মশৃঙ্খলা বা এই জিনিসগুলোতে একটু গ্রেড কম, আর গ্রেডিংগুলো হয় ক খ গ ঘ ম চ। নেতৃত্বতে আমি সবসময় উ কিংবা চ, মানে এটার উপরে কেউ আমাকে কখনো নেতৃত্বতে ভালো গ্রেড দেয়নি। তো স্কুলে থাকতে আমি কেন পারতাম না এটা আমি জানি না। তো কিন্তু আমার ভিতরে একটা আগ্রহ ছিল যে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, একটু ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, এগুলোতে একটু ইনভলভ হওয়া। তো আমি যখন বিদেশে আসলাম তখন দেখলাম যে ইউনিভার্সিটিগুলোতে এগুলোর অনেক সুযোগ, কারণ ইউনিভার্সিটিতে কিন্তু একদম ছোট পর্যায় থেকে শুরু করে একদম মানে হাইস্ট পর্যায়ে, যেটা আপনি বললেন গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এরকম বিভিন্ন লিডারশিপের ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সের সুযোগ আছে। আমি যেহেতু একা বিদেশে এসেছি বা আমার বিয়ের পর একটা দীর্ঘ সময় আমাকে একা থাকতে হয়েছে লং ডিস্টেন্স রিলেশনশিপে, তো আমি একাকিত্ব দূর করার জন্য যেটা করতাম, পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন ভলান্টিয়ার অ্যাক্টিভিটিসে জড়িত হতাম, যে একটা স্টুডেন্টের জন্য একটা ভালো কাজ করি। কেউ হয়তো একটা ছোট্ট ইনফরমেশন চাইতে এসেছে, আমি হয়তো ইনফরমেশন ডেস্কে বসে একটা সার্ভিস দিলাম। তো এগুলো আমার খুব ভালো লাগতো, আর 10 জন মানুষের সাথে দেখা হচ্ছে, এটাও ভালো লাগতো। তো এই ছোটোখাটো কাজ দিয়ে শুরু হলো। তারপরে আমি যখন পিএইচডি শুরু করলাম তখন আমাকে কম্পিউটার সায়েন্স গ্র্যাড কাউন্সিলের তখনকার যে প্রেসিডেন্ট, ও আমাকে এসে বললো যে রিফাত, তুমি সবার সাথে বেশ ভালোই গল্প টল্প করো,
তোমাকে জিএস এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে খুব ভালো মানাবে। জিএসএ হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কারণ ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে এরকম একাডেমিক কাউন্সিল ইউনিট থাকে, তাদের নিজস্ব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এরকম রিপ্রেজেন্টেটিভ থাকে, যেটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কন্ট্রোল করে সেন্ট্রালি। তো ওরা আমাকে বললো তুমি জিএসএ তে গিয়ে তুমি আমাদের ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করো। তো ওসব মিটিংয়ে যেতাম, গিয়ে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু খুব বোর ফিল করে, তারা যায় ফ্রি পিজা খায় এবং চলে আসে। প্রথম দিকে আমিও এরকম ছিলাম, কিন্তু আমি মনোযোগ দিয়ে দেখলাম যে এই গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ছেলেমেয়েরা ওরা অনেক ভালো ভালো কাজ করছে। যেমন স্টুডেন্টদের টিউশন ফিস হঠাৎ বেড়ে গেল, এটা কে ইউনিভার্সিটিকে বুঝাবে যে এই টিউশন ফিসটা বাড়া উচিত না? এই জিএসএ যে কথা বলছে, অ্যাডভোকেসি করছে। তারপরে আপনার ধরেন যে ক্যাম্পাসে সেফটি নিয়ে কোনো একটা কনসার্ন আছে, এটা কে জানাবে? এই জিএসএ গিয়ে ইউনিভার্সিটিকে জানাবে। তো ওদের সাথে কাজ করতে করতে আমি নানান ধরনের বাইলস, পলিসি এগুলো শিখলাম। তো ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্সে যখন কম্পিউটার সায়েন্স গ্র্যাড কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলাম, তো ওইটা থাকা অবস্থাতেই আমি ইলেকশনে দাঁড়ালাম জিএসএ এর জন্য, যে জিএসএ প্রেসিডেন্ট পদে। তো মানে এই ইলেকশনগুলো কিন্তু খুবই কম্পিটিটিভ হয়, কারণ স্টুডেন্টদের ভোট পেতে হয়, শুধু ভোট পেলে হয় না, মিনিমাম কোরাম রিচ করতে হয় যে এত পার্সেন্ট স্টুডেন্টকে অবশ্যই ভোট দিতে হবে। তো এইগুলো নিয়ে আমি নানান রকম নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার যেটাকে বলে সেগুলো প্রিপেয়ার করলাম। এর মধ্যে কিছু কাজ ছিল যে আমি মানে ভোটে দাঁড়ানোর আগে সবাই যেভাবে প্রমিস করে আমিও সেভাবে প্রমিস করলাম যে আমি টিউশন ফিস যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং গ্র্যাজুয়েট স্টুডেন্টরা যেন সেম, মানে ডোমেস্টিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট যেন সেম টিউশন ফিস পে করে। কারণ আপনি জানেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একটা আলাদা ডিফারেন্সিয়াল ফি পে করে সব ভার্সিটিতে। তো যার জন্য যে ক্যানাডিয়ান বা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট একটা স্টুডেন্ট, সে হয়তো একটু অল্প টিউশন ফিস দিয়ে পড়াশোনা করছে, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক টাকা দিয়ে পড়াশোনা করছে। তো আমি বললাম যে এই ডিফারেন্সটা আমি দূর করব, সবাইকে একই টিউশন ফিস ফ্ল্যাট রেট পে করতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে মানে প্যারেন্টাল লিভ, যেটা আমরা ভালো জব করলে প্যারেন্টাল লিভ পাই, যে বা ম্যাটারনিটি লিভ যেটাকে বলে, কিন্তু গ্র্যাড স্টুডেন্টের জন্য কিন্তু এগুলো নেই। আমার সুপারভাইজার পার্সোনালি এই লিভটা আমাকে দিয়েছিলেন 16 মাসের জন্য উইথ পে, কিন্তু ইউনিভার্সিটির বাকি স্টুডেন্টরা এটা পায় না। তখন আমি বললাম যে 16 মাস নাকি 16 সপ্তাহ? 16 মাস, 1.5 বছরের মতো। হ্যাঁ, 1.5 বছরের মতো আমি পুরা প্যারেন্টাল লিভে ছিলাম এবং আমাকে স্কলারশিপ পে করা হতো। তো আমি বললাম যে স্টুডেন্টদের জন্য এরকম একটা কিছু ব্যবস্থা করতে হবে। তখনকার সময়ে যারা ইউনিভার্সিটির ডর্ম বা রেসিডেন্সে থাকতো, তারা নানান রকম ডিসক্রিমিনেশন ফেস করতো, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। তো তাদেরকে বেশ কিছু ডিসক্রিমিনেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপরে প্যান্ডেমিকের টাইমে হয়তো কোন একটা স্টুডেন্ট কোথাও বেড়াতে গিয়েছিল, আসার পরে তার কোভিড হয়েছে, তাকে একদিনের নোটিসে বের করে দিল রেসিডেন্স থেকে। তো এই যে এইসব অ্যাবিউসিভ বিহেভিয়ার, এগুলোর কমপ্লেন খুব আসা শুরু করলো। তো আমি বললাম যে এই ডিসক্রিমিনেশনটা আমি দূর করার জন্য কাজ করব। তো এরকম নানান রকম ভালো ভালো প্রমিস নিয়ে আসছি। তো অনেকেই হাসাহাসি করলো যে ও এটা কিভাবে করবে, এটা তো ভিপি একাডেমিকের করার কথা, এটা ভিপি এক্সটার্নালের করার কথা। আমি বললাম যে না, আমি যেহেতু প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরা আমার সাথে কাজ করবে, আমি তাদেরকে দিয়ে আমি তাদের সাথে কাজ করব। তাই তো? হ্যাঁ। তো এই লিডারশিপ এক্সপিরিয়েন্সের সময় আমি যেটা বলবো, যেটা আমাকে খুবই হেল্প করেছে, ইউনিভার্সিটির যে সিনিয়র লিডাররা, ধরেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, ইউনিভার্সিটির ডিন, প্রভোস্ট, ডেপুটি প্রভোস্ট, তাদের সাথে আমার পার্সোনালি এবং গ্রুপে মিটিং হতো। এবং আই ওয়াজ দ্য রেসপন্সিবল পার্সন টু প্রেজেন্ট জিএসএ টু ইউনিভার্সিটি কাউন্সিল, তারপরে ইউনিভার্সিটির যে সেনেট, এইসব মিটিংয়েও আমাকে যেতে হতো। আবার প্রভিন্সিয়াল বা ফেডারেল গভর্নমেন্টের যে এমপি বা এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদের সাথেও মিটিংয়ে আমাকে যেতে হতো। কারণ আমি হচ্ছি পুরা ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের 4,500 স্টুডেন্টের একটা ভয়েস, গ্র্যাজুয়েট স্টুডেন্টদের। হ্যাঁ, গ্র্যাজুয়েট স্টুডেন্টদের। তো আমি সবসময় বলতাম যে আই এম রিপ্রেজেন্টিং দিস 4,500 গ্র্যাড স্টুডেন্টস, তো আমি ওদের পক্ষ নিয়ে কথা বলতে এসেছি। তো
আমার টাইমে অনেক আপস অ্যান্ড ডাউনস গেলো, এবং যে কোনো লিডারশিপ পজিশনে এগুলো হয়, বেশ কষ্ট হয়, এবং এগুলো যেহেতু ভলান্টারি ওয়ার্ক, সেরকম কোনো পেমেন্ট দেয় না, নিজেকে মোটিভেট করে রাখতে হয়, পাশাপাশি পড়াশোনা, এবং ওই টাইমেই আমি প্রেগন্যান্ট, ওই টাইমে আমার কম্প্রিহেনসিভ এক্সাম, ওই টাইমেই আমি সরকারি চাকরি করছি। আই ওয়াজ ওভারওয়েলমড, বাট আমার ভিতরে খুব ভালো লাগা কাজ করতো যে আমি ছেলে মেয়েদের জন্য কিছু একটা করছি, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডদের জন্য। তো এত কিছু যে প্রমিস করেছিলাম, এর মধ্যে বেশ কিছু প্রমিস আসলে সাকসেসফুল হয়েছে। যেমন ইউনিভার্সিটির যে ক্যাম্পাস পার্কিং ফ্যাসিলিটিস, এটা অনেক হাই চার্জ করতো, সামারে আননেসেসারিলি অনেক টাকা কাটতো। ওদের সাথে বারবার নেগোশিয়েট করে লাস্টে যেটা আমরা জানলাম যে পুরা সামারে গ্র্যাড বা আন্ডার গ্র্যাড স্টুডেন্ট যারা ইউনিভার্সিটির রেসিডেন্সে থাকে তারা ফ্রি পার্কিং করবে, এটা কোনো অসুবিধা নেই। তারপরে আপনার ডিসক্রিমিনেশন নিয়ে কথা তুললাম, সেটার পরিপ্রেক্ষিতে যেটা হলো যে তারা বিভিন্ন পলিসি শিথিল করলো। যেমন আগে একটা স্টুডেন্ট পাশ করে গেলে সে যে ইউনিভার্সিটির সাথে একটা এগ্রিমেন্টে ছিল যে আমি এত মাস রেসিডেন্সে থাকবো, এই সব টাকা দিতে হতো, অথবা তাকে বের করে দিবে, মানে বিভিন্ন রকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ছিল, সেগুলো সব চেঞ্জ করে ফেললো। তারপরে আপনার কোভিডের সময় এই যে বিভিন্ন কমপ্লেন আমরা পাচ্ছিলাম, এই কমপ্লেনগুলো আসা কমে গেল। সবচেয়ে বড় সাকসেস যেটা ছিল, দুইটা সাকসেস, একটা হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্ট এবং সিজিপিএস এর পক্ষ থেকে স্টুডেন্টের জন্য 4 মাসের প্যারেন্টাল লিভ দেওয়া হলো। আমার মতো 16 মাস পেল না, অন্তত 4 মাস। এটাও অনেক বড় একটা সাকসেস হিসেবে আমি দেখি, যে অন্তত বাচ্চা হওয়ার পরে 4টা মাস সে বাচ্চাকে সময় দিতে পারবে। আর আরেকটা সবচেয়ে বড় সাকসেস যেটা, যে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের পিএইচডি স্টুডেন্ট যারা, doesn't matter if they are domestic student or international student, they both pay the same tuition fees. ডিফারেন্সিয়ালটা মকুব করে দিল। হ্যাঁ, তো আমি যখন আমার প্রেসিডেন্সিটা শেষ করলাম, ঠিক তখনই আমার বাচ্চাটা হলো। আমি বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আমার ভিতরে একটা অনেক স্যাটিসফ্যাকশন ছিল। আমাকে অনেকেই বলেছে, এবং দুঃখজনক হলেও সত্যি, অনেক মহিলারা বলেছে যে তুমি পারবে না, তুমি প্রেগন্যান্ট, তুমি ছেড়ে দাও, তুমি এখন অনেক স্ট্রেসে আছো। আমার কাছে হচ্ছে নিউজিল্যান্ডের যে প্রাইম মিনিস্টার, ভদ্রমহিলা জেসিন্ডা মেবি নাম, দ্য নিউ মাদার, হ্যাঁ, ওকে আমি ওকে খুব পছন্দ করতাম, কারণ সে তার বাচ্চাটা হলো তার মানে নেতৃত্বের টাইমে সে বাচ্চাকে নিয়ে পার্লামেন্টে আসছে। ও যদি পারে, আমি কেন পারবো না? আমি তো দেশ চালাচ্ছি না, আমি তো একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট বডি চালাচ্ছি। সেই তো, বাট এটা একটা কঠিন জব ছিল, আমি বলবো না এটা খুব স্মুথ ছিল, আমার খুবই কষ্ট হয়েছে, বাট আই এনজয়েড ইট। কিন্তু তোমার অর্জনটাও অনেক বড়। এখানে তুমি ডিফারেন্সিয়াল ফিটা তুমি মওকুফ করেছো, তারপরে হচ্ছে প্যারেন্টাল লিভ দেওয়া হয়েছে, পার্কিং ফ্রি করে দেওয়া হয়েছে সামারে, তারপরে তোমার রেসিজমের যে সমস্ত ইস্যুস ছিল সেগুলি তুমি রিজলভ করেছো অনেকখানি, অনেক বড় অ্যাচিভমেন্ট। এটাই তো, আমি ওই জব থেকে এই ইয়াটা মানে প্রেসিডেন্সির পরে আমাকে আসলে, আমি পার্টির নাম বলবো না, বাট কানাডার একটা পলিটিক্যাল পার্টি থেকে আমার কাছে রিচ আউট করা হয় যে ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আস অ্যাজ এ পলিটিশিয়ান। আমি তখন বললাম যে আপাতত না, কারণ কেউ যদি সত্যিকার অর্থে লিডারশিপে সেবা দিতে চায়, ইটস আ লট অফ ওয়ার্ক। আমি যদি কমিট করতে না পারি, আমি যাব না। আমি তখনই যাব যখন আমি কমিট করতে পারবো, হয়তো আমার ছেলে বড় হয়ে গেলে বা আমার রিটায়ারমেন্টের পরে, মানে এটা ডিপেন্ড করে যে আমার লাইফে যদি কখনো এই প্যাশনটা আবার ফিরে আসে, আমি যদি আমার টাইমটা কমিট করতে পারি, তাহলে হয়তো বা আমি পলিটিক্সে যেতেও পারি পরবর্তীতে। আমি এই প্রশ্নটাই তোমাকে সব শেষ প্রশ্ন হিসেবে করতে চেয়েছিলাম, যে ওয়ান্স এ লিডার অলওয়েজ এ লিডার। তুমি যেহেতু এত ভালো একজন লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন মানুষ, এবং তুমি এটা বলনি, কিন্তু আমি জানি যে তুমি বাংলাদেশি মেয়ে হিসাবে প্রথম জিএসএর প্রেসিডেন্ট হয়েছিলে। তো এটা অনেক, এবং তোমার এই যে টেনিয়রটা, এটা শুধু চেয়ার বা পজিশন নেওয়ার জন্য না, এটা খুব মিনিংফুল ছিল, বিকজ ইউ হ্যাভ মেড সো মেনি ডিফারেন্সেস। তো আমি তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওয়ান্স এ লিডার অলওয়েজ এ লিডার, হোয়াট নেক্সট? এখন তুমি বলেই দিলে যে পলিটিক্সে হয়তো সেই সম্ভাবনা আছে। হ্যাঁ, সেটা থাকতেও পারে, আবার যদি ইচ্ছা না করে। আসলে লিডারশিপ তো শুধুমাত্র পলিটিক্যাল বা একটা জায়গায় আমি প্রেসিডেন্ট হলাম সেটা না। লিডারশিপ মানে হচ্ছে যে
দায়িত্ব তুলে নেওয়া এবং সেবা দেওয়া। একটা ফ্যামিলিতে আপনি লিডার হতে পারেন। আপনি যদি কয়েকটা মেয়ে মিলে প্ল্যান করেন যে আমরা একটা ট্রাভেল গ্রুপে যাব, আপনি সেখানে লিডারশিপ দিতে পারেন। তো সেখানে লিডার হওয়া মানে কিন্তু এই না আমি লিডার, আমার কথা সবাই শোনো। বরং খেয়াল রাখা যে সব কয়টা মেম্বার তাদের চাওয়া কি পাওয়া কি সেটা পূরণ করতে পারছে কিনা। তো যারা আসলে হেসেছিল আমার ইলেকশন নিয়ে যখন আমি ক্যাম্পেইন করছিলাম, আমি তখন এটা বলেছিলাম যে আমি যেই চাওয়াগুলো চাচ্ছি এটা এক রাতে হবে না, এটার জন্য টাইম লাগবে। এবং বেশ কিছু কাজ যেটা আমি করতে পারিনি, আমি পরের প্রেসিডেন্টের হাতে এটা দিয়ে আসি যে আমি পারিনি কিন্তু তুমি পারবে। কারণ লিডারশিপটা হচ্ছে রিলে রেসের মতো, আমি কিছু দূর পারবো, এর পরের জনের হাতে আমি তুলে দিব, সে বাকিটুকু এগিয়ে নিয়ে যাবে। তো মানে শুধুমাত্র পলিটিক্সে যাওয়া বা আমি ইউনিভার্সিটির প্রফেসর হওয়া বা আরো উঁচু পজিশনে যাওয়া এটাই আমি লিডারশিপ মনে করি না। মনে করি লিডারশিপ ইজ টেকিং রেসপন্সিবিলিটি ওয়্যার আই এম অ্যাট দিস মোমেন্ট। এবং অনেক ধরনের লিডার আছে, তার মধ্যে ফিমেল লিডারশিপের মধ্যে আমি এইটা বেশি দেখি যে তারা হচ্ছে সার্ভেন্ট লিডার, মানে তারা সেবা দিয়ে নেতৃত্ব, মানে এরকম না যে তুমি ওই যেটা বললে যে আমি আমি যা যা বলবো তোমরা সবাই সেটা শুনতে হবে, সে ধরনের লিডার না, সেবা দিয়ে সমাজ পরিবর্তনের লিডার। হ্যাঁ, এটা থ্যাংক ইউ, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট। এবং আপনি যেটা বললেন যে আমি প্রথম বাংলাদেশি ফিমেল প্রেসিডেন্ট অফ জিএসএ, আসলে বাংলাদেশি কোনো ছেলেও কখনো এই পজিশনে প্রেসিডেন্ট হয়নি। কিন্তু আমি হওয়ার পরে পরবর্তীতে আমি জানতে পারলাম যে পরপর 2 বার বাংলাদেশি ছেলে প্রেসিডেন্ট হয়েছে। তো এটা আমার জন্য খুবই মানে একটা আনন্দ ঘন একটা মুহূর্ত ছিল যে একজন তো গিয়ে সাইকেলটা ব্রেক করতে পেরেছে। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা শুধু জিএসএ না, ধরেন সাসকাচুয়ানে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেটা, ওদেরও কখনো ফিমেল প্রেসিডেন্ট ছিল না। এবং আমি জিএসএর প্রেসিডেন্ট হওয়ার পরে তারপরের বছর দেখলাম যে একটা ফিমেল প্রেসিডেন্ট হলো। আমি আশা রাখি যে সাসকাচুয়ানের যে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন, তারা একদিন মহিলাদেরকে সুযোগ দিবে প্রেসিডেন্ট হওয়ার জন্য। কারণ এটা অনেক সময় মেনে নিতে কষ্ট হয় সমাজ কাঠামোর কারণে। কানাডা এখনো অত দূর যেতে পারেনি, যেমন এই দেশে আমরা কখনো ফিমেল প্রাইম মিনিস্টার দেখিনি, আমি যতদূর মনে করতে পারি। একজন এসেছিল খুব অল্প সময়ের জন্য, হ্যাঁ। এবং আমেরিকায় এখনো তারা কল্পনা করতে পারে না যে ফিমেল প্রেসিডেন্ট আসবে। তো আমি মনে করি যে এখানে মেয়েদেরকে হেল্প করতে হয়, টেনে তুলতে হয়। তো আমার এই লিডারশিপে আসার পিছনে অন্য অনেক সিনিয়র আপু বা ভাইয়ারাও, তাদের একটা মোটিভেশন ছিল। আমাকে কখনো না কখনো কোনো না কোনো আপু হেল্প করেছে, তো আমি এটা মনে রাখি। তো এরকম আমি মনে করি যে আমরা আরো হেল্প করব, যে একটা লিডারশিপ পজিশনে যখন আমরা দেখছি একটা ছেলে একটা মেয়ে দাঁড়াচ্ছে, মেয়েটাকে একটু সহযোগিতা করা, না তুমিও পারবে। তো এই মাইন্ডসেটটা আমাদের একটু থাকা উচিত। সেই একদম। রিফাত, তোমার সঙ্গে গল্প শেষ হয়নি আজকে, কারণ আমি জানি তোমার আরো অনেক গুণ আছে। তুমি লেখালেখি করো, তুমি বই প্রকাশ করেছো, তুমি গান গাও, এবং আজকে আমরা খুব বাছাই করা কয়েকটা কাজের কথা বললাম। তুমি এই যে লিডারশিপ ইনিশিয়েটিভ, তোমার আরো অনেক কাজ আছে, সবগুলো আজকে বলা হয়নি। আরেকদিন আবার তোমার সঙ্গে আড্ডা হবে। আজকের মতো এখানে শেষ করছি। তুমি যদি খোদা হাফেজ বলতে চাও। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে কথা শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ।